So this will be our lecture on molten salt fast reactor from chapter 7 of the handbook of generation 4 reactors. So let's start. So as we have already seen before, molten salt reactors have liquid fuel and also liquid coolant. So everything is like a mixture inside the core. Okay. So এখানে ফার্স্টে হচ্ছে আমরা পোটেনশিয়াল অ্যাডভান্টেজগুলো দেখব। তো পোটেনশিয়াল অ্যাডভান্টেজ হইতেছে আমাদের ফিউয়েলের ফার্টাইল আর ফিসাইল কন্টেন্ট হচ্ছে আমরা ইচ্ছা মতো অ্যাডজাস্ট করতে পারবো, ঠিক আছে, উইদাউট শাটিং ডাউন দ্য রিঅ্যাক্টর, বিকজ এভরিথিং ইজ ইন লিকুইড ফর্ম অ্যান্ড উই ক্যান inject in or inject out fertile or fissile parts of the fuel. And then the second part is that because the fuel is in liquid form, we don't need to go through fuel fabrication or refabrication. ঠিক আছে? So it একটা advantage. And then the third one is the one we have been reading for all of the generation 4 reactor, that is better resource utilization. ঠিক আছে? By achieving high fuel burn up. So অনেক high fuel burn up আমরা achieve করতে পারি। আচ্ছা, because ফিউয়েলটা হচ্ছে কুলেন্ট হিসেবেও কাজ করে, ওইটার কারণে হচ্ছে আরও কিছু অ্যাডভান্টেজ ইম্পোজড হয় এমএসআর এ, ঠিক আছে। সো দিজ অ্যাডভান্টেজেস আর there is no delay in heat transfer. Why? Because the fuel is the coolant and fuel heat generation হচ্ছে ওখান থেকেই হচ্ছে heat transfer হতেছে, so there is no delay. Fuel homogeneity মানে কি, everything is mixed together, so it's like a homogeneous mixture. আচ্ছা, so loading planner কোনো দরকার নেই. And the other thing is rapid passive fuel geometry reconfiguration via gravitational draining. So এই জিনিসটা কি, in case of any accident or incident, there is this valve used in MSR called freeze plug or freeze valve, যেটা হচ্ছে ধরো কোনো অ্যাক্সিডেন্ট হলে টেম্পারেচার বেড়ে যাবে, রাইট? তো টেম্পারেচার বেড়ে গেলে হচ্ছে এই ফ্রিজ ভালভটা মেল্ট ডাউন করে। তো মেল্ট ডাউন করলে হতেছে ফিউয়েলটা হতেছে ইটস ড্রেইনড ইনটু লাইক স্পেস আন্ডারনিথ দ্য গ্রাউন্ড। সো এটা একটা অ্যাডভান্টেজ। ওকে, সো এগুলো গেল হচ্ছে আমাদের মোল্টেন সল্ট রিঅ্যাক্টরের অ্যাডভান্টেজেস। Then let's come down to the scenario of where the research program is now. ঠিক আছে? ফার্স্টলি এটা এখনো হচ্ছে কনসেপচুয়াল লেভেলে আছে, সো নিউমেরিক্যাল মডেলিং করা হচ্ছে এখন পর্যন্ত, বাট অতীতে হচ্ছে there were experiments regarding this molten salt reactor that showed the feasibility of this type of reactor. So কি কি এক্সপেরিমেন্ট করা হয়েছিল অতীতে? ফার্স্ট অফ অল 1950s থেকে 1960s পর্যন্ত হচ্ছে অনেকগুলো এক্সপেরিমেন্ট করা হয়, যেটা হচ্ছে আমাদের এই রিঅ্যাক্টরটা যে ফিজিবল, মানে এটা হচ্ছে বিল্ড করার মতো যে একটা রিঅ্যাক্টর, সেটা হচ্ছে প্রুফ করে। হ্যাঁ, আচ্ছা, সো 1958 এ হতেছে একটা ওয়াটার বেসড লিকুইড ফিউয়েল হচ্ছে ইউজ করা হয়েছিল, মানে লিকুইড ফিউয়েল নিয়ে এক্সপেরিমেন্ট করা হয়েছিল, রিঅ্যাক্টর কল HRE। সো এটা করা হয়েছিল হচ্ছে ওক রিজ ন্যাশনাল ল্যাবে। So HRE তে কি ডেমনস্ট্রেট করা হয়েছিল? It demonstrated the intrinsic stability of homogeneous reactor, মানে the reactor can be stable intrinsically, হ্যাঁ। দেন হচ্ছে নেক্সট এক্সপেরিমেন্ট যেটা ছিল সেটা হচ্ছে মোল্টেন সল্ট রিঅ্যাক্টর এক্সপেরিমেন্ট, অনেক জায়গায় দেখবা লেখা আছে MSRE। So that's the molten salt reactor experiment which was also carried out in Oak Ridge National Lab. তো এখানে হচ্ছে লিকুইড ফ্লোরাইড বেসড ফিউয়েল ইউজ করা হয়েছিল। খেয়াল করো, HRE2 তে হচ্ছে ওয়াটার বেসড লিকুইড ফুয়েল ইউজ করা হয়েছিল, আর MSRE তে হচ্ছে লিকুইড ফ্লোরাইড বেসড ফুয়েল ইউজ করা হয়েছিল, ঠিক আছে। সো টেম্পারেচার ছিল হচ্ছে 650 ডিগ্রি সেলসিয়াস, গ্রাফাইট মডারেশন ছিল, সো থার্মাল নিউট্রন স্পেকট্রাম হয়েছিল, অ্যান্ড দিস রিঅ্যাক্টর অপারেটেড ফর 4 years, সো দ্যাটস আ গুড থিং, রাইট? উই ক্যান অপারেট রিঅ্যাক্টরস উইথ লিকুইড ফুয়েল উইদাউট এনি ট্রাবল, সো আরও ভালো। আচ্ছা, তো এটা কি ডেমনস্ট্রেট করছে? ডেমনস্ট্রেটেড দ্য possibility of circulating a liquid fluoride mixture without corrosion problem. So again, this also demonstrated the feasibility of liquid fueled nuclear reactors. So এই corrosion হবে না এরকম feasibility demonstrate করছে আমাদের the second reactor, which was the molten salt reactor experiment. So how was this thing achieved? এই জিনিসটা অ্যাচিভ করা হয়েছিল by using nickel based alloy, হ্যাঁ।
সো তোমাদের যে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম ওইখানেও একটা জিনিস ছিল নিকেল বেসড অ্যালয় আর হ্যাস্টলয় এন, হ্যাঁ। So if we use nickel based alloy or Hastelloy N in molten salt reactor, then we can ensure that there will not be corrosion due to the liquid fuel part. ঠিক আছে? আচ্ছা, another thing we need to carry out is oxidation control in molten salt reactor. So MSRE তে oxidation control কিভাবে করা হয়েছে? By use of uranium 3 plus and 4 plus buffer. So এই জিনিসটাও important, we need uranium 3 plus and 4 plus buffer to maintain our oxidation level. So এটা আমরা ফিউচারে আরও দেখব। আচ্ছা, তো এখানে আমরা ultimately we did a continuous processing of the fuel and which was successful. আচ্ছা, সো এইখানে যেটা বলতেছে ফিজিক্যাল প্রসেসিং অফ দ্য ফিউল, তো ফিজিক্যাল প্রসেসিং অফ ফিউল কীভাবে করা হয় এটা আমরা ফিউচারে ডিটেলসে আরও দেখব, বাট এখন যেটা মাথায় রাখো সেটা হচ্ছে উই হ্যাভ দ্য ফিউল ইনসাইড দ্য রিয়েক্টর। সো এই ফিউলটাকে হচ্ছে কন্টিনিউয়াসলি প্রসেস করা হয়, ঠিক আছে? তো প্রসেস করা হয় দুইভাবে, একটা হচ্ছে ইউজিং নিউট্রাল গ্যাস। তো নিউট্রাল গ্যাসের কাজটা কি? এখানে হচ্ছে তুমি নিউট্রাল গ্যাস ইনজেক্ট করবা, সো বাবল ফর্ম করবে, অ্যান্ড দেন এখান দিয়ে হচ্ছে বাবলটা বের করে দিবা, অ্যান্ড দেন দিস গোজ থ্রু আ প্রসেসিং ইউনিট যেখানে হচ্ছে এই বাবলটা রিমুভস ফিশন প্রোডাক্টস ফ্রম দ্য ফিউল, ঠিক আছে? So removes fission products such as krypton and xenon before they can decay into rubidium and cesium, or basically before the xenon can act as a neutron poison, huh? So we're removing krypton and xenon using this bubble injection or neutral gas injection. তো এই এক্সপেরিমেন্টটা করতে যেয়ে দেখা যায় যে সারপ্রাইজিংলি our aim was initially to remove the gaseous fission products, right, krypton, xenon, বাট পরে দেখা যায় যে এটা করতে গিয়ে মেটালিক ফিশন প্রোডাক্টসও রিমুভড হয়ে যাচ্ছে, সো দ্যাট ওয়াজ আ পার্ক। সো বাবল ইনজেকশনের ফলে আমরা ক্রিপ্টন, জিনন অ্যান্ড দেন মেটালিক গ্যাসিয়াস অ্যান্ড মেটালিক ফিশন প্রোডাক্ট রিমুভ করতে পারতেছি, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে এক ধরনের প্রসেসিং। আরেক ধরনের প্রসেসিংও থাকে, একটা সেকেন্ডারি প্রসেসিং, ওটা আমরা পরে দেখবো, এখানে এটার ব্যাপারে লেখা নেই, দ্যাট ইজ টু রিমুভ জিরকোনিয়াম অ্যান্ড ল্যান্থানাইন। আচ্ছা, সো এটাই বলছে এখানে আনএক্সপেক্টেডলি এই প্রসেসের দ্বারা হচ্ছে আমরা মেটালিক ফিশন প্রোডাক্ট রিমুভ করতে পারছি, সো দিস ওয়াজ আ সাকসেসফুল ডেমনস্ট্রেশন, রাইট? বাট স্টিল তারপরেও হচ্ছে মোল্টেন সল্ট রিয়াক্টর কনস্ট্রাক্টেড হয় নাই আনফর্চুনেটলি। ওয়াই? পার্টলি বিকজ thermal spectrum requires intensive chemical processing for fission product removal and palladium extraction. So if you want to use thermal spectrum, there needs to be more intensive removal of fission products. ঠিক আছে? So এটা একটা প্রবলেম ছিল, বাট এই প্রবলেমটা we can eliminate by using a fast spectrum instead of a thermal spectrum, right? Okay. So এটা গেল a little bit of history about molten salt reactor concept. Then let's go into the design concept or reactor concept of molten salt fast reactor. ঠিক আছে? সো এখানে এই সেকশনে যেসব ডিসক্রিপশন দেওয়া আছে বা ক্যালকুলেশন দেওয়া আছে এই সব কিছু হচ্ছে আমাদের রেফারেন্স MSFR মোল্টেন সল্ট ফাস্ট রিঅ্যাক্টরের রেফারেন্স একটা ডিজাইনের এক্সপেরিমেন্ট করে অবটেইন করা হয়েছে, অ্যান্ড দিস ওয়াজ স্টাডিড ইন দ্য ফ্রেম অফ দ্য ইভল ইউরাটম প্রজেক্ট অফ ফ্রেমওয়ার্ক প্রোগ্রাম 7। সো প্রজেক্টের নাম ছিল ইভল ইউরাটম প্রজেক্ট, অ্যান্ড যে রিঅ্যাক্টর কনফিগারেশন ইউজ করা হয়েছে সেটা হচ্ছে মোল্টেন সল্ট ফাস্ট রিঅ্যাক্টরের একটা রেফারেন্স কনফিগারেশন, ঠিক আছে? আচ্ছা, so this is our molten salt reactor. So this is the core. So I don't know এটা বোঝা যাচ্ছে কিনা, but this is supposed to be a toroidal shaped core. So it's something like this. এখানে হচ্ছে fuel saltটা থাকবে, ঠিক আছে? সো টরয়েডাল শেপড কেন? কারণ অনেক থার্মাল হাইড্রোলিক অ্যানালাইসিস করে বা সিমুলেশন করে দেখা হয়েছে যে উই গেট দ্য মোস্ট এফিশিয়েন্ট থার্মাল পারফরমেন্স উইথ আ টরয়েডাল শেপড কোর, হ্যাঁ। আচ্ছা, সো এখানে আমরা ডিফারেন্ট কম্পোনেন্টসগুলো দেখি রিঅ্যাক্টরের। সো গ্রিন পার্টটা হচ্ছে আমাদের কোর অফ দ্য রিঅ্যাক্টর, তো এখানে হচ্ছে নিচে থেকে উপরে ফিউল ফ্লো হইতেছে। দ্য রেড পার্ট ইজ আ ফার্টাইল ব্ল্যাঙ্কেট। সো এখানে তুমি ফার্টাইল ম্যাটেরিয়াল রাখবা, প্রিফারেবলি ফর এক্সাম্পল থোরিয়াম বেসড সল্ট থাকবে এখানে, which will be converted to fissile material with time, right?
And then the blue parts are pumps. So we have a set of pumps around the core to pump the fuel salt. And then this beige part is heat exchanger. Acha, so we have a heat exchanger to remove the heat. And then we have remember bubble injection এর ব্যাপারে বললাম যে bubble inject করা হয় neutral গ্যাসের, so এই pink পার্টটা এখান দিয়ে হচ্ছে we inject bubbles to remove fission product from the fuel salt. আচ্ছা, then did I miss anything? আচ্ছা, উপরের পার্টটা কি liquid gas separation and sampling system for salt reprocessing. সো এখানে হচ্ছে যে বাবল ইনজেকশন করার পর হচ্ছে এখানে আসবে লিকুইড গ্যাস সেপারেশন করার জন্য, and then we also sample some of the salts which will be further transferred to reprocessing. ঠিক আছে? আচ্ছা, লাস্ট যে জিনিসটা এখান দিয়ে হচ্ছে ড্রেনিং ট্যাঙ্কে যায়। সো যেটা বললাম যে আমরা ফ্রিজ প্লাগের সাথে কানেক্টেড রাখি which melts in the event of an accident, and then the whole liquid fuel is goes to the draining tank. ঠিক আছে? আচ্ছা, did I miss anything here? No. Okay. সো এখানে নিচে এটাই ডিসক্রাইব করা আছে এতক্ষণ যেটা বললাম। এমএসএফআর হচ্ছে 3 গিগাওয়াট থার্মাল রিঅ্যাক্টর, লিকুইড ফুয়েলের ভলিউম হচ্ছে 18 মিটার কিউব, আর সল্ট টেম্পারেচার হচ্ছে 750 ডিগ্রি সেলসিয়াসে অপারেট করা হয় রিঅ্যাক্টরটা। ঠিক আছে? সো এই সিস্টেমের ভিতর হচ্ছে 3টা সার্কিট থাকবে টোটাল। আমরা উপরে যে ডায়াগ্রামটা দেখলাম এটা হচ্ছে জাস্ট ফিউয়েল সার্কিটটা। ঠিক আছে? সো ফিউয়েল সার্কিট বাদেও উই হ্যাভ ইন্টারমিডিয়েট সার্কিট, and then there is also a power conversion circuit যেখানে হচ্ছে বেসিক্যালি ওই টারবাইন ঘোরানো, পাওয়ার প্রোডাকশন এসব কাজ আসে। আচ্ছা, সো এখানে হচ্ছে ফিগার 7.1 ডিসক্রাইব করা আছে। সো বেসিক্যালি ফুয়েল ফ্লোজ ফ্রম দ্য বটম টু দ্য টপ কোর ক্যাভিটি, যেটা দেখানো আছে যে এটা হচ্ছে ফুয়েল ফ্লো প্যাথ। হ্যাঁ, বটম থেকে টপে ফ্লো করে। দেন কি বলছে, দেন হচ্ছে জাস্ট ডিসক্রাইব করছে কোর অফ এমএসএফআর হচ্ছে একটা সিঙ্গল কম্প্যাক্ট সিলিন্ডার। অ্যান্ড দেন নেক্সট হচ্ছে আমি যেটা বললাম একটু আগে যে থার্মাল হাইড্রোলিক স্টাডিজ দেখাইছে হচ্ছে টরাস শেপড কোর যদি আমরা বিল্ড করি তাহলে দে উইল গিভ দি বেস্ট থার্মাল ফ্লো। হ্যাঁ, সো দ্যাটস ওয়াই ইটস গোয়িং টু বি লাইক আ টরাস শেপড কোর. Then the properties of the fuel salt that are being used inside the reactor are described in table 7.2, which is in the next page. And so সল্টের মধ্যে হচ্ছে 77.5 মোল পার্সেন্ট থাকবে লিথিয়াম ফ্লোরাইড, আর রেস্ট 22.5 মোল পার্সেন্ট থাকবে হচ্ছে হেভি নিউক্লাইড ফ্লোরাইড। হ্যাঁ, হেভি নিউক্লাইড যে পার্টটা থাকবে ওই পোর্শনটাই হচ্ছে ফিশন রিয়াকশনে কন্ট্রিবিউট করবে, and that is going to lead to a fast spectrum because এটা আমাদের fast molten salt reactor, and এই fast spectrumটা পাওয়ার জন্য হচ্ছে আমাদের এই heavy nuclide fluoride যে পার্টটা we have to maintain this concentration through the reactor evolution, হ্যাঁ, or through the reactor lifetime. Then হচ্ছে কি both contribution contributes to the feedback coefficient. সো যেটা যেটা বললাম যে 22.5% যেটা 77.5% যেটা এই দুইটাই হচ্ছে ফিডব্যাক কোফিশিয়েন্টে কন্ট্রিবিউট করে, অ্যান্ড ফর্চুনেটলি সব ফিডব্যাক কোফিশিয়েন্টগুলোই আমাদের এমএসআর এ নেগেটিভ। হ্যাঁ, সো দ্যাটস হোয়াট উই ওয়ান্ট, রাইট? নেগেটিভ ফিডব্যাক কোফিশিয়েন্ট, ফর এক্সাম্পল নেগেটিভ ডেন্সিটি কোফিশিয়েন্ট or void coefficient, negative void coefficient, so or negative Doppler coefficient. So as we have seen before in 4.1 that negative coefficients are what we want in our reactor. ঠিক আছে? আচ্ছা, so this is a schematic diagram of neutron flux from different types of reactors. So এটা হচ্ছে আমাদের PWR এর flux, and then গ্রিনটা হচ্ছে আমাদের molten salt fast reactor এর flux, আর রেডটা হচ্ছে sodium cooled fast reactor. সো আই ডোন্ট নো ইফ ইউ রিমেম্বার পিডব্লিউআর এর ফ্লাক্সটা আমরা আরেক জায়গায় দেখছিলাম ওকার বইয়ে, এটা নিয়ে একটা ডিসকাশন ছিল ক্লাসে যে ওকার বইয়ে দেখানো হয়েছিল যে থার্মাল ফ্লাক্স বেশি অ্যান্ড দেন ফাস্ট ফ্লাক্সের পিকটা কম। সো the question I posed was that like shouldn't the thermal flux be lower than the fast flux because যত নিউট্রন প্রডিউসড হয়েছে all of the neutrons are in the fast spectrum, right? And then আস্তে আস্তে হচ্ছে ওরা থার্মাল নিউট্রনে কনভার্ট হইতেছে which is taking a lot of time.
So at a certain point in time, the fast flux should be this peak should be greater than this peak, right? সো ওই জিনিসটা একটু কন্ট্রোভার্সিয়াল লাগছে আমার কাছে ওকার বইয়ে। তো এইখানে আবার আমার কাছে যেটা মনে হয়েছে সেটাই দেখাইছে যে থার্মাল ফ্লাক্স কম থাকে অ্যান্ড দেন ফাস্ট ফ্লাক্সের পিক এখানে বেশি দেখানো হয়েছে, which makes more sense to me। ঠিক আছে? So this is a discussion from one of the previous lectures, the continuation of discussion. আচ্ছা, then we have MSFR flux. So there is no thermal flux for it because it's a fast reactor and we have a fast flux. Same goes for SFR. SFR এ হচ্ছে কোনো thermal flux নাই, we just have a fast flux. But fast flux in MSFR is lower than the fast flux in SFR, right? এই জিনিসটা কেন? কারণ হচ্ছে আমাদের ফিউয়েলের মধ্যে একটা ফ্লোরাইড পার্ট আছে, রাইট? উই হ্যাভ this element in our fuel. So ফ্লোরাইডের সাথে হচ্ছে ইউজুয়ালি নিউট্রনের ইনইলাস্টিক স্ক্যাটারিং হয়। তো ওই ইনইলাস্টিক স্ক্যাটারিং এর ফলে দ্য নিউট্রনস লুজ আ বিট অফ এনার্জি, যে কারণে হচ্ছে এমএসএফআর এর ফ্লাক্সটা is a bit on the epithermal part, a bit more on the epithermal region, right? So SFR এর সাথে কম্পেয়ার করলে it's a bit epithermal, and এটা একটা অ্যাডভান্টেজ বলা যায় বিকজ ফাস্ট ফ্লাক্স একটু কম, সো আমাদের ড্যামেজ টু দ্য materials around the structure or the material structure around the core will be less, so it's a bit of an advantage, and the reason why it's a bit epithermal is because of the fluoride। ঠিক আছে? আচ্ছা, so we're here to this table, এটাতে হচ্ছে আমাদের রিঅ্যাক্টরের সব configuration দেওয়া আছে। So if any of you want to model the reactor in ANSYS or MCNP for neutronic or thermal hydraulic uh, calculations or experiments for your thesis, you can use these reference models from this book। এই বইয়ে basically সব generation for reactor এর মোটামুটি সবগুলো reference model দেওয়া আছে, so it's a very useful book and you can use this data। আচ্ছা, তো আমরা যেটা বলছি যে রেফারেন্স ডিজাইন স্ট্রাকচার যেটা স্টাডি করা হয়েছে এই সেকশনে, এটা হচ্ছে 3000 মেগাওয়াট থার্মাল। দেন এটা হচ্ছে ফুয়েল সল্ট কম্পোজিশন। সো উই সেড 77.5% হচ্ছে লিথিয়াম ফ্লোরাইড, আর রেস্ট যে 22.5% সেটা হচ্ছে আমাদের লিথিয়াম ফ্লোরাইড, থোরিয়াম ফ্লোরাইড, প্লুটোনিয়াম, মাইনর অ্যাক্টিনাইড ফ্লোরাইড মানে হেভি মেটাল ফ্লোরাইড, or lithium fluoride, thorium fluoride, uranium 233 or enriched uranium fluoride। ঠিক আছে? So it can either be plutonium based or uranium based। আচ্ছা, দেন ব্ল্যাঙ্কেট যেটা বললাম, ব্ল্যাঙ্কেটের মধ্যে থাকবে হচ্ছে লিথিয়াম ফ্লোরাইড আর থোরিয়াম ফ্লোরাইড, বিকজ থোরিয়াম 232 থেকে we will get uranium 233। ঠিক আছে? আচ্ছা, ব্রিডিং রেশিও হচ্ছে আমাদের রিঅ্যাক্টরের 1.1, so we are grading fissile material from our blanket। Feedback coefficient is -5, so that's something desirable, and then radius আর height দেওয়া আছে, আর fuel volume তো বললামই আমরা একটু আগে 18, and then there is total fuel salt cycle in the fuel circuit is 3.9, মানে হচ্ছে আমরা যে সার্কিটটা দেখাইছিলাম যে fuel সল্টটা যে মুভ করতেছে and then heat exchanger ভিতর দিয়ে যায় আবার ঢুকতেছে, so a total time the fuel salt remains in the fuel circuit is basically 3.9 seconds। Okay? আচ্ছা, দেন এখানে হচ্ছে ফিজিওকেমিক্যাল প্রপার্টি দেওয়া আছে আমাদের ফুয়েল সল্টের, ডেন্সিটি, কাইনেমেটিক ভিসকোসিটি, মিউ, থার্মাল কন্ডাক্টিভিটি, হিট ক্যাপাসিটি, এগুলা দিজ আর দ্য ডেটা ইউ ক্যান ইউজ ইফ ইউ ওয়ান্ট টু ডু থার্মাল হাইড্রোলিক অ্যানালাইসিস অফ মোলটেন সল্ট রিঅ্যাক্টর। ঠিক আছে? আচ্ছা, সো ফুয়েল সার্কিট আমরা দেখলাম ফার্স্টে আমাদের ফুয়েল সার্কিটে কী কী থাকে। সো ফুয়েল সার্কিট থেকে যখন আমাদের ফুয়েলটা এক্সিট করবে তখন ফুয়েল সল্টটা হচ্ছে 16টা পাম্পে ডিভাইড করে, it's divided into 16 pumps, so the reactor is torus shaped and there are 16 pumps around it। ঠিক আছে? এখানে আমি 16টা আঁকতে পারিনি, but there are 16 pumps around it। Okay, and then pumps are heat exchanger, so a group of 16 pumps and 16 heat exchanger এর মধ্যে দিয়ে যাবে তোমার fuel সল্টটা। তো আমাদের fuel সার্কিট যে মানে প্রাইমারি সার্কিট যে ওই সার্কিটের fuel সল্ট ট্রাভেলিং টাইম হচ্ছে 3 থেকে 4, তো অ্যাভারেজ একটু আগে আমরা দেখলাম 3.9 সেকেন্ড ছিল। and then we have so total fuel salt volume যেটা আমরা দেখছি 18 মিটার কিউব probably,
সো এটার হাফ থাকে হচ্ছে অ্যাট আ সার্টেন টাইম ইন দ্য কোর অ্যান্ড আদার হাফ থাকে হচ্ছে এক্সটার্নাল পোর্শন অফ দ্য ফিউল সার্কিট। ঠিক আছে? আচ্ছা, তো নেক্সট যেটা হচ্ছে বলা হয়েছে রিফ্লেক্টরের কথা বলা হয়েছে। তো কোর স্ট্রাকচার অ্যান্ড হিট এক্সচেঞ্জার সব কিছু হচ্ছে থিক রিফ্লেক্টর দিয়ে প্রোটেক্টেড থাকে। দ্য রিফ্লেক্টর ইজ মেড অফ নিকেল বেসড অ্যালয় বিকজ আমরা দেখছি যে নিকেল হ্যাজ এক্সেলেন্ট করোশন রেজিস্ট্যান্স প্রপার্টিজ। সো এই নিকেল বেসড অ্যালয়ের যে রিফ্লেক্টর এটা হচ্ছে 99% অফ দ্য নিউট্রন ক্যাপচার করবে বা এসকেপ করা প্রিভেন্ট করবে। ঠিক আছে? So it absorbs more than 99% of the neutrons escaping the core. And then a nickel based alloyer যেই reflector আছে তার বাইরে we have another layer of reflector that is made of boron carbide. ঠিক আছে? So there is another 20 centimeter of boron carbide outside this reflector region যেটা হচ্ছে ওই 1% নিউট্রন যে বাকি ছিল ওই 1% নিউট্রনকে absorb করবে। um, সো ওইটা হচ্ছে বেসিক্যালি এক্সটার্নাল প্রোটেকশন প্রোভাইড করতেছে, বাইরে হতেছে কোনো নিউট্রন বের হতে পারতেছে না। ঠিক আছে? সো এই যে এখানে বোরন কার্বাইডের কথা লেখা আছে। আচ্ছা, সো আমাদের রেডিয়াল যে রিফ্লেক্টরটা যেটা আমরা বললাম নিকেল বেসড, তার ভিতরে আবার উই হ্যাভ আনাদার রিফ্লেক্টর দ্যাট ইনক্লুডস আ ফার্টাইল ব্ল্যাঙ্কেট, যেটা আমরা দেখছিলাম রেড পার্ট ইন দ্য ডায়াগ্রাম। সো এই যে এটা ছিল হচ্ছে আমাদের ফার্টাইল ব্ল্যাঙ্কেট। ঠিক আছে? সো ফার্টাইল ব্ল্যাঙ্কেটটাতে থাকবে it's a lithium based fertile salt that has 22.5% of thorium fluoride. হ্যাঁ, so this is our fertile blanket. আচ্ছা, so this basically increases the breeding ratio. আমরা দেখছি molten salt fast reactor breeding ratio হচ্ছে 1.1. আচ্ছা, সো নেক্সট রেড পার্টে যেটা বলা আছে যে নিউট্রন ইনইলাস্টিক স্ক্যাটারিং হয় ফ্লোরিন নিউক্লাই গুলাতে, তো এই কারণেই হচ্ছে এমএসএফআর এর স্পেকট্রাম হচ্ছে a bit epithermal compared to that of the solid fuel fast reactors, যেটা আমরা একটু আগে ডায়াগ্রামে দেখলাম। ঠিক আছে? আচ্ছা, নেক্সট পার্ট যেটা বলা হয়েছে এটা থেকে আমরা কি অ্যাডভান্টেজ পাইতেছি, it allows reduced irradiation damages to materials surrounding the core, so that's a good thing. আচ্ছা, then we have a salt draining system. So salt draining system হচ্ছে fuel circuit এর সাথে connected থাকে, and it is used for a planned shutdown or in case of any incident or accident resulting in excess temperature being reached in the core. ঠিক আছে? সো এখানে এই জিনিসটার জায়গায় হচ্ছে যে ফ্রিজ প্লাগের ব্যাপারে যে বললাম, ওই ফ্রিজ প্লাগটা হচ্ছে মেল্ট ডাউন করে অ্যান্ড দেন গ্র্যাভিটির কারণে হচ্ছে দ্য ফিউল সল্ট ইজ drained into tanks located under the reactor. তো ওখানে হচ্ছে উই প্রোভাইড আ প্যাসিভ কুলিং ক্যাপাবিলিটি, যেটার দ্বারা হচ্ছে ওই ফিউলটা তখন কুল ডাউন হতে পারে। হ্যাঁ, আচ্ছা, নেক্সট আমরা আসবো হচ্ছে অপারেটিং প্রসিডিউরের ডিসকাশনে। সো মোলটেন সল্ট ফাস্ট রিঅ্যাক্টরে আমাদের ফুয়েল হচ্ছে লিকুইড। সো লিকুইড ফুয়েলের জন্য উই নিড টোটালি ডিফারেন্ট অপারেটিং প্রসিডিউরস, রাইট? বিকজ নর্মাল যেসব রিঅ্যাক্টর আমরা চালাই ওগুলোতে সলিড ফুয়েল অ্যান্ড দেন অপারেটিং প্রসিডিউর যা সেম জিনিস ফলো করলে হবে না, বিকজ সলিড ফুয়েলের আমাদের এইমই হচ্ছে we try to keep the fuel from melting down, but এই রিঅ্যাক্টরে আমাদের ফুয়েল হচ্ছে অলরেডি মোল্টেন স্টেটে আছে। আচ্ছা, সো এটা নিয়ে আমরা এখন ডিসকাস করি। তো নেগেটিভ ফিডব্যাক আছে আমাদের, দ্যাটস আ গুড থিং, উই হ্যাভ আ লট অফ ইন্ট্রিনসিক রিঅ্যাক্টর স্টেবিলিটি বিকজ অফ দ্যাট। দেন হচ্ছে আচ্ছা, সো হিট এক্সট্র্যাক্টেড যেটা আমরা করতেছি, হিট এক্সট্রাকশন করতেছি যেটা মোলটেন সল্ট রিঅ্যাক্টর থেকে, ওই হিট দিয়েই হচ্ছে আমরা রিঅ্যাক্টরটাকে চালাইতে পারি। সো দ্যাটস আ গুড থিং, রাইট? উই ক্যান ড্রাইভ দ্য রিঅ্যাক্টর ইউজিং দ্য হিট এক্সট্রাক্টেড ফ্রম দ্য রিঅ্যাক্টর। চেক ইফ ইটস রেকর্ডিং অর নট। আচ্ছা, সো উই ক্যান ড্রাইভ দ্য রিঅ্যাক্টর ইউজিং দ্য হিট দ্যাট ইজ বিং এক্সট্রাক্টেড ফ্রম দ্য রিঅ্যাক্টর। রিঅ্যাক্টর থেকে যে হিটটা এক্সট্রাক্ট করতেছি ওটা দিয়ে রিঅ্যাক্টরটাকে চালাইতেছি। সো এটা হচ্ছে অনেক ভালো গ্রিড লোড ফলোয়িং কেপাবিলিটি অর ফ্লেক্সিবিলিটি প্রোভাইড করে। ঠিক আছে? So when the load is increasing or decreasing, we can adjust the reactor power accordingly very easily. আচ্ছা,
দেন হচ্ছে আমাদের নেগেটিভ যে কোফিশিয়েন্টটা অর নেগেটিভ ফিডব্যাক কোফিশিয়েন্ট যেটা পাইতেছি, সেই নেগেটিভ ফিডব্যাক কোফিশিয়েন্টের ওই নেগেটিভ ফিডব্যাকটা আমরা অনেক দ্রুত পাই, বিকজ হচ্ছে হিটটা হইতেছে ফুয়েলের মধ্যেই প্রডিউস হইতেছে, ফুয়েলটাই কুলেন্ট হিসেবে কাজ করতেছে। সো ওইখানেই হতেছে সব ফিডব্যাকগুলো হচ্ছে খুব প্রম্পট, হ্যাঁ, মানে সাথে সাথে আমরা এফেক্ট পাচ্ছি। সো টেম্পারেচার একটু ইনক্রিজ করলে সাথে সাথে রিঅ্যাক্টিভিটি ডিক্রিজ করে যায়। সো দ্যাটস সামথিং। ফর এক্সাম্পল সলিড ফুয়েল রিঅ্যাক্টর আমরা দেখছিলাম প্রম্পট ফিডব্যাক পাই আমরা হচ্ছে শুধুমাত্র ফিউয়েল টেম্পারেচার কোফিশিয়েন্ট থেকে, বাট মডারেটর টেম্পারেচার থেকে হচ্ছে আমরা আস্তে আস্তে ফিডব্যাক পাই। সো দ্যাট ওয়াজ সামথিং ডিফারেন্ট, ঠিক আছে। আচ্ছা, তো এটা গেল হচ্ছে আমাদের অপারেশনের একটু ডিফারেন্ট কী কী জিনিস আছে এটা, অ্যান্ড দেন লেটস কাম টু দ্য ট্রানজিয়েন্ট ক্যালকুলেশন পার্ট। তো transient calculation is very important to demonstrate the safety and feasibility of a nuclear reactor. তো ট্রানজিয়েন্ট ক্যালকুলেশন আমরা বেসিক্যালি, ট্রানজিয়েন্ট মানে হচ্ছে টাইমের সাথে সাথে কিভাবে চেঞ্জ হচ্ছে এই জিনিসটা আমরা দেখি। তো ট্রানজিয়েন্ট ক্যালকুলেশনস আর অলওয়েজ coupled. For example, thermal hydraulics calculations are always coupled with neutronic calculation. ঠিক আছে, সো এর কারণে হচ্ছে we need some dedicated tools or codes to simulate the reactor's behavior. um okay, সো এখানে যেটা বলছে there is a strong coupling between neutronics and thermal hydraulics. কাপলিংটা কেন হয়? ধরো তোমার টেম্পারেচার ইনক্রিজ করলো বা ডিক্রিজ করলো, which is a thermal hydraulic effect, right? সো টেম্পারেচার চেঞ্জের ফলে হচ্ছে আমাদের ডেন্সিটি চেঞ্জও হবে। So these physiochemical properties are changing, and then because of that, we know our cross section is a very important thing in our neutronics calculation, and cross section depends on what? Energy, right? So cross section depends on energy of the neutron, and density উপরেও depend করে actually, এখানে লেখা আছে, am I messing it up? No. And also ডিস্টেন্সের সাথে সাথে হচ্ছে ক্রস সেকশন চেঞ্জ হতে থাকে, এনার্জির উপর ডিপেন্ডেন্ট থাকে, হ্যাঁ। সো এই থার্মাল ইফেক্টের কারণে হতেছে ওই ক্রস সেকশন যেসব ভ্যারিয়েবলের উপর ডিপেন্ডেন্ট ওই সব ভ্যারিয়েবলগুলো চেঞ্জ হয়ে যাইতেছে। সো নিউট্রনিক ক্যালকুলেশনটাও আমাদের পুরোপুরি চেঞ্জ হয়ে যেতেছে, অ্যান্ড দ্য নিউট্রনিক ক্যালকুলেশন থেকে আমরা রিঅ্যাক্টিভিটি পাই, ওই রিঅ্যাক্টিভিটির কারণে হচ্ছে আবার আমাদের থার্মাল পারফরমেন্স আর থার্মাল প্যারামিটারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, থার্মাল প্যারামিটার থেকে আবারও আমাদের নিউট্রনিক প্যারামিটার চেঞ্জ হচ্ছে, অ্যান্ড ইটস লাইক আ লুপ। সো এই দুইটা ক্যালকুলেশন হচ্ছে সবসময় কাপলড থাকা লাগে, থার্মাল হাইড্রোলিক আর নিউট্রনিক ক্যালকুলেশন। তো থার্মাল হাইড্রোলিক ক্যালকুলেশনের জন্য আমাদের যে সফটওয়্যার আছে সেটা হচ্ছে আমাদের সিএফডি সফটওয়্যার, ঠিক আছে, কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক্স। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট ইন nuclear engineering field. And then different neutronic models are used. So এখানে মডেলগুলোর কোনো ডিসক্রিপশন দেওয়া নাই, বাট নাম দেওয়া আছে। সো আই থিঙ্ক ইটস গুড টু নো, বি ফ্যামিলিয়ার উইথ দ্য নেমস। সো নিউট্রনিক মডেল, ট্রানজিয়েন্ট নিউট্রনিক মডেল হচ্ছে ট্রানজিয়েন্ট ফিশন মেট্রিক্স অ্যাপ্রোচ একটা, TFM approach, and then there is the diffusion model, and then direct coupling with the Monte Carlo approach. So we know a bit about diffusion model and Monte Carlo approach, but I'm not sure what transient fission matrix approach is. আচ্ছা, সো দেন এখানে বলা হয়েছে যে সিএফডি কোড দিয়ে আমরা সিমুলেট করলে কি কি পাই। সিএফডি কোড দিয়ে সিমুলেট করলে হচ্ছে আমরা 3 dimensional ভেলোসিটি আর টেম্পারেচার ডিস্ট্রিবিউশন পাই। আচ্ছা হ্যাঁ, টেম্পারেচার তো হচ্ছে এনার্জির সাথে ডিরেক্টলি কোরিলেটেড। সো টেম্পারেচার বাড়লে কমলে এনার্জিও বাড়ে কমে। সো ওইটার থেকে হচ্ছে আমাদের নিউট্রনিক প্যারামিটার বা সিগমা যে ওইটা এফেক্টেড হয়। সো সিএফডি কোড থেকে হচ্ছে আমরা ভেলোসিটি আর টেম্পারেচার ডিস্ট্রিবিউশন পাই। সো এই টেম্পারেচার ডিস্ট্রিবিউশনটা হচ্ছে আমাদের ডেন্সিটি ডিস্ট্রিবিউশনও চেঞ্জ করে দেয়, অ্যান্ড all of these have a significant effect on the neutronic behavior, ঠিক আছে, through variation in the macroscopic cross section. Okay, then CFD গেল, and then we have another one, open foam multiphysics toolkit আছে। ওপেন ফোম দিয়েও হচ্ছে থার্মাল হাইড্রোলিক স্টেডি স্টেট ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস করা যায়, ঠিক আছে। So these are some of the tools we can use for transient analysis. Okay, then আমাদের molten salt reactor-এ delayed neutron precursor drift হয়, মানে delayed neutron precursor যেটা বিটা ইফেক্টিভ, delayed neutron fraction যেটা বিটা ইফেক্টিভ, ওই জিনিসটা হচ্ছে একটু ডিফারেন্ট দেন দ্য solid fuel reactors, ঠিক আছে। এই জন্য হচ্ছে ইটস ভেরি ইম্পর্ট্যান্ট টু use this neutronics and CFD simulation
to calculate the exact beta effective for a molten salt fast reactor. কারণ আমরা জানি যে বিটা ইফেক্টিভটা দ্বারাই হইতেছে আমার ডিপেন্ড করতেছে যে আমাদের প্রম্পট ক্রিটিক্যালিটি কখন রিচ করবে রিঅ্যাক্টরে, রাইট? ইউ শুড নো দ্যাট ফ্রম ইউর ল্যাব ইন 4.1 or 4.2 in সাভার। আচ্ছা, তো এখানে এই ডায়াগ্রামে হইতেছে আমাদের ডিলেড নিউট্রন আর প্রম্পট নিউট্রন ডিস্ট্রিবিউশন দেখানো হয়েছে। সো এইটা রাইট সাইডে হচ্ছে আমাদের প্রম্পট নিউট্রন ডিস্ট্রিবিউশন দেখানো হয়েছে। সো এটা আমরা এক্সপ্লেন করতে পারি ইজিলি। রেড পার্টে হচ্ছে প্রম্পট নিউট্রন হচ্ছে হাইয়েস্ট ফ্র্যাকশন আর 0, ব্লু পার্টে হচ্ছে লোয়েস্ট। সো ব্লু পার্টে কোনো প্রম্পট নিউট্রন নাই, বিকজ এইদিকে হচ্ছে কোনো ফিশন রিয়াকশন হইতেছে না, ঠিক আছে? তো ফিশন রিয়াকশন হচ্ছে বেসিক্যালি কোরের মাঝখানে নিউট্রন ফ্লাক্স এখানে সবচেয়ে বেশি থাকে, সো রিয়াকশন রেটও এখানে সবচেয়ে বেশি থাকবে, অ্যান্ড দেয়ারফর এখানে আমাদের প্রম নিউট্রনটাও সবচেয়ে বেশি থাকবে। সো এটার থেকে বাইরের দিকে যত যেতে থাকবে নিউট্রন ফ্লাক্স কমতেছে, সো আমাদের রিয়াকশন রেটও কমতেছে এইদিকে, ঠিক আছে? আর প্রম নিউট্রনের অ্যামাউন্টও কমতেছে। আচ্ছা, লেফট সাইডে এই পার্টে যেটা দেখানো হয়েছে এটা হচ্ছে আমাদের ডিলেড নিউট্রন ফ্র্যাকশন থ্রু আউট দ্য রিয়াক্টর। সো ডিলেড নিউট্রনটা হচ্ছে উপরের দিকে বেশি থাকে আর নিচের দিকে কম থাকে। কেন? কারণ হচ্ছে we are delayed neutron is coming from the fission products in the core, right? And we know যে আমাদের fuel salt এর এই দিকে একটা মুভমেন্ট আছে, সো fuel salt এর সাথে সাথে fission প্রোডাক্ট গুলোও এই দিকে মুভ করতেছে, মানে উপরের দিকে মুভ করতেছে। সো ফিশন প্রোডাক্ট প্রডিউস হওয়ার সাথে সাথেই হচ্ছে ওরা উপরের দিকে ট্রাভেল করতে থাকে, সো উপরের দিকে যে ওরা ডিলেড নিউট্রন প্রডিউস করতেছে, অ্যান্ড দেয়ারফর উপরের দিকে হচ্ছে আমাদের ডিলেড নিউট্রনের সংখ্যা বেশি। সো ইটস ভেরি সিম্পল টু এক্সপ্লেইন। আচ্ছা, so এটা আগে explain করে ফেললাম, and then there is some more discussion about the codes used for the calculations in MSFR. So কিছু কিছু simple tool develop করা হয়েছে MSFR এর নিউট্রনিক্স দেখার জন্য, for example diffusion approximation or transport equation approximation, মানে diffusion approximation of the transport equation. So basically diffusion equation solve করে কোড বানানো হয়েছে। সো এসব আরও কিছু টুল বানানো হয়েছে যেখানে হচ্ছে ফাইনাইট এলিমেন্ট মেথড ইউজ করা হয়েছে, ফাইনাইট ডিফারেন্স মেথড ইউজ করা হয়েছে, ফাইনাইট ভলিউম মেথড ইউজ করা হয়েছে ডিসক্রিটাইজ করতে বিভিন্ন ভলিউমকে, অ্যান্ড দেন টু গেট আ সিএফডি অ্যান্ড নিউট্রনিক্স সলিউশন টু দ্য ইকুয়েশনস। হ্যাঁ, সিএফডিতে যে ইকুয়েশন সলভ করা হয় সেটা হচ্ছে আমাদের কি ইকুয়েশন ছিল জানি, রেইনল্ডস ট্রান্সপোর্ট থিওরাম একটা ছিল, আর একটা ছিল হইতেছে এটাই তো ছিল, নেভিয়ার স্টোকস ইকুয়েশন সলভ করা হয় সিএফডি ক্যালকুলেশন আর সিএফডি কোড ডেভেলপমেন্টে। আর নিউট্রনিক্স কোড ডেভেলপমেন্টে হচ্ছে ট্রান্সপোর্ট ইকুয়েশন অথবা ডিফিউশন ইকুয়েশন সলভ করা হয়, দুইটাতেই হচ্ছে নিউমেরিক্যাল ইকুয়েশনগুলো সলভ করে কোড ডেভেলপ করা হয়, ঠিক আছে? আচ্ছা, অ্যান্ড দেন সার্পেন্ট মন্টে কার্লো কোড দিয়েও রেজাল্ট বানানো পাওয়া গেছে। সো সার্পেন্ট বেসিক্যালি হচ্ছে কোনো ইকুয়েশন সলভ করে না, ইটস স্ট্যাটিস্টিক্যাল কোড আর কি। সো ইট ইউজেস দ্য বেসিস অফ স্ট্যাটিস্টিক্স টু গেট ফ্লাক্স, কে ভ্যালুজ এটসেট্রা এটসেট্রা। এখানে কিছু রেজাল্ট দেখানো হয়েছে রেফারেন্স মডেলের, অ্যান্ড দেন এখানে হচ্ছে ভেলোসিটি আর টেম্পারেচার ডিস্ট্রিবিউশন দেখানো হয়েছে, ঠিক আছে? সো আচ্ছা, ভেলোসিটিটা আমরা ফার্স্টে দেখি, এই ডায়াগ্রামটা ফার্স্টে দেখি। সো বাঁ দিকে যেটা, এই পার্টটাতে দেখানো হয়েছে ইনিশিয়াল ভেলোসিটি ডিস্ট্রিবিউশন, আর ডান দিকে দেখানো হয়েছে কিছু টাইম পরে ভেলোসিটি ডিস্ট্রিবিউশন কেমন থাকে। I think these are very cool outputs they got from thermal hydraulic analysis, and কারো থিসিসে এরকম কিছু করতে পারলে that would be very cool and awesome. আচ্ছা, সো ইনিশিয়ালি কোরে ভেলোসিটি ডিস্ট্রিবিউশন যেটা থাকে মাঝখানে হচ্ছে ভেলোসিটি সবচেয়ে বেশি, কারণ মাঝখানে সবচেয়ে বেশি হিট প্রডিউস হচ্ছে, সো এখানে হতেছে মুভমেন্ট সবচেয়ে বেশি হবে, রাইট? কাজ ডেন্সিটি চেঞ্জ হতেছে, সো এইদিকে মুভ করা শুরু করবে এদিক থেকে বাইরের দিকে। সো ইনিশিয়ালি এখানে হচ্ছে ভেলোসিটি সবচেয়ে বেশি থাকবে, তারপরে বাইরের দিকে হইতেছে আস্তে আস্তে কমতেছে। এখানে স্কেল দেখতে পারো তোমরা, রেড কালার হচ্ছে সবচেয়ে বেশি, অ্যান্ড ব্লু এর দিকে যত যাচ্ছে তত মানে হতেছে কমতেছে, ঠিক আছে? অ্যান্ড দেন কিছু টাইম পরে যখন মুভ করা শুরু করে দিছে তখন দিস পার্ট মুভস টু হিয়ার, রাইট? সো হ্যান্ডেল যে পার্টটা, এই পার্টে হচ্ছে ভেলোসিটি সবচেয়ে বেশি। আর আচ্ছা, ইনিশিয়ালি হচ্ছে হিট এক্সচেঞ্জের ভেলোসিটি 0 ছিল, অ্যান্ড দেন দেয়ার ইজ গ্রিন মানে অ্যাভারেজ ভেলোসিটি থ্রু আউট দ্য রেস্ট অফ দ্য পার্টস, হ্যাঁ, আফটার আ ওয়াইল। বাট সবচেয়ে বেশি থাকবে হতেছে আমাদের এই রেড পার্টে। এটা
বার্নৌলিস ইকুয়েশন সলভ করলে পাওয়ার কথা, কাজ এখানে হতেছে এরিয়া কম আর ম্যাস ফ্লো রেট তো কনস্ট্যান্ট সবগুলা পার্টে, রাইট? এখানে এরিয়া অনেক বেশি। সো A1V1 ইকুয়ালস টু A2V2 যদি করো, এখানে অবভিয়াসলি V2 অনেক বেশি হবে, কাজ এখানে A1 কম, সরি A1 বেশি আর এখানে হচ্ছে A2 কম। সো এখানে A1 যেহেতু বেশি, V1 কম হবে। আর রেড পার্টে হচ্ছে A1 যেহেতু কম, A2 যেহেতু কম, V2 হচ্ছে বেশি হবে, কাজ ম্যাস ফ্লো রেট হচ্ছে কনজার্ভ থাকে। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের ভেলোসিটি ডিস্ট্রিবিউশন। এখন আসে হচ্ছে ফুয়েল টেম্পারেচার ডিস্ট্রিবিউশনে। সো বাঁ দিকেরটা হচ্ছে ইনিশিয়াল ফুয়েল টেম্পারেচার ডিস্ট্রিবিউশন, আর ডান দিকেরটা হইতেছে আফটার আ ওয়াইল আমাদের ফুয়েল টেম্পারেচার ডিস্ট্রিবিউশন কেমন থাকে। তো ইনিশিয়ালি হচ্ছে ফুয়েল টেম্পারেচার ডিস্ট্রিবিউশন মোটামুটি এই মাঝ বরাবরই থাকে, আর উপরের দিকে হচ্ছে একটু বেশি, বিকজ উই নো যে হট ফ্লুইডস টেন্ড টু মুভ টু দ্য টপ, অ্যান্ড এই জন্য অলওয়েজ উপরের দিকে সবসময় হটেস্ট জিনিসগুলো থাকে আর নিচের দিকে হচ্ছে কোল্ডেস্ট জিনিসগুলো থাকে। বাট এখানে টেম্পারেচার ভ্যারিয়েশন খুব একটা বেশি নেই। আচ্ছা, আফটার ওয়াইল যখন রিয়াকশন হয়েছে অ্যান্ড ফিউল সলটা মুভ করা স্টার্ট করে দিছে, সো এটা এভাবে মুভ করতেছে, রাইট? সো ইজ গোয়িং থ্রু দ্য হিট এক্সচেঞ্জার। হিট এক্সচেঞ্জারটা বেসিক্যালি হিট রিমুভ করে নিতেছে এইদিকে, অ্যান্ড দেন হিট এক্সচেঞ্জার থেকে যে জিনিসটা বের হচ্ছে ওইটার টেম্পারেচার তার মানে সবচেয়ে কম থাকবে। তো এই জিনিসটা আবার কোরের মাঝখান দিয়ে যাচ্ছে, এখানে হচ্ছে ফিশন রিয়াকশন হচ্ছে, সো টেম্পারেচার ইনক্রিজ করতেছে, সো এই দিকে টেম্পারেচার সবচেয়ে বেশি। অ্যান্ড দেন এটা আবার হিট এক্সচেঞ্জার দিয়ে যাচ্ছে, হিট এক্সচেঞ্জারটা হিট রিমুভ করতেছে, অ্যান্ড দেন কোল্ড ফ্লুইড ইজ কোল্ড ফ্লুইড অর হ্যাঁ ফিউল সল্ট লিকুইড ফিউল ইজ কামিং আপ। ঠিক আছে, এটা হচ্ছে ফিউল টেম্পারেচার ডিস্ট্রিবিউশনের এক্সপ্লেনেশন। আচ্ছা, তো এই থার্মাল হাইড্রোলিক্স অ্যানালাইসিস আমাদের গেল ছোটোখাটো। লেটস গো টু দ্য ফিউল সল্ট কেমিস্ট্রি অ্যান্ড ম্যাটেরিয়াল ইস্যুস। ওকে, সো আমি ফার্স্টে যেটা বলতেছিলাম যে ফিউল সল্টটা হচ্ছে দুই ধরনের প্রসেসিং এর মধ্যে দিয়ে যায়। একটা হচ্ছে আমরা অনলাইন নিউট্রাল গ্যাস বাবল করি, সো গ্যাস ইনজেকশন, গ্যাসটা কি নিউট্রাল গ্যাস। আর অনলাইন কেন? কারণ হচ্ছে রিঅ্যাক্টর অপারেশনাল থাকা অবস্থায় আমরা এই জিনিসটা করতেছি। ঠিক আছে, আর একটা হচ্ছে ডিলেড মিনি ব্যাচ অনসাইট রিপ্রসেসিং, মানে মিনি ব্যাচ অফ ফিউয়েল হচ্ছে একটু একটু করে এখান থেকে বের করে নেওয়া হচ্ছে, অ্যান্ড দেন ওইটা আবার রিপ্রসেস করে ভিতরে পাঠানো হচ্ছে। সো ইটস অন সাইট, মানে সাইটেই করা হচ্ছে, বাট ইটস ডিলেড, সো ইট টেক্স মোর টাইম দেন দ্য অনলাইন নিউট্রাল গ্যাস বাবলিং। ঠিক আছে, আচ্ছা, তো এই ফুয়েল সল রিপ্রসেসিংগুলার এইম কি আর পারপাস কি? পারপাসও আমরা একটু আগে ডিসকাস করে আসছি। পারপাস হচ্ছে টু রিমুভ দ্য ফিশন প্রোডাক্টস উইদাউট স্টপিং দ্য রিঅ্যাক্টর। রিঅ্যাক্টর চলাকালীন অবস্থায় আমরা ফিশন প্রোডাক্ট রিমুভ করে ফেলতেছি রিঅ্যাক্টর থেকে। ওকে, তো সল্ট ট্রিটমেন্টটা হচ্ছে একটা ডায়াগ্রামে দেখানো হয়েছে এখানে। সো এটা হচ্ছে আমাদের কোর, এখানে হচ্ছে আমরা বাবল ইনজেক্ট করতেছি, রাইট? এই যে কন্টিনিউয়াস বাবল ইনজেকশন করা হচ্ছে ব্ল্যাক লাইন দিয়ে, অ্যান্ড দেন বাবল ইনজেকশন করার পর আমরা হচ্ছে লিকুইড গ্যাস সেপারেশন করতেছি এখানে, লিকুইড আর গ্যাস সেপারেশন। আচ্ছা ওয়েট, বাবল ইনজেকশন করে আবার বাবলটা হতেছে এখানে যেতেছে, দেন এখান থেকে হচ্ছে আমরা ফিশন প্রোডাক্টটা রিমুভ করতেছি। এটা কেমনে করে একটা এক্সপেরিমেন্টের ডিসক্রিপশন দেওয়া আছে পরের দিকে, ওইখানে আমরা দেখব। ঠিক আছে, আচ্ছা, দেন এই পার্ট যেটা এখানে হতেছে যে বাবল আর লিকুইডের যে মিক্সচার পাইছো, আচ্ছা আমি এটা একটু মুছি। সো আবার ফার্স্টে থেকে ব্ল্যাক লাইন দিয়ে হচ্ছে আমরা বাবল ইনজেক্ট করতেছি, হ্যাঁ, সো দেয়ার ইজ বাবল ইন দ্য কোর, অ্যান্ড দেন এখানে হচ্ছে আমাদের বাবল আর লিকুইডের মিক্সচারটা যাবে এই পোর্শনে। সো এই পোর্শনে উই হ্যাভ আ মেকানিজম টু সেপারেট দ্য লিকুইড অ্যান্ড গ্যাস। সো লিকুইড আর গ্যাস সেপারেট করে এই গ্রিন লাইন দিয়ে হচ্ছে আমরা লিকুইডটা রি-ইনজেক্ট করতেছি কোরের ভিতর, আর ব্ল্যাক লাইন দিয়ে বাবলটা এখানে ইনজেক্ট করতেছি। সো বাবলটার মধ্যে থাকবে হচ্ছে আমাদের গ্যাসিয়াস ফিশন প্রোডাক্ট। সো এখানে হচ্ছে আমাদের গ্যাসিয়াস ফিশন প্রোডাক্ট এসে ডিকে করতেছে, নোবেল ফিশন প্রোডাক্ট ডিকে হচ্ছে, আর এখান দিয়ে হচ্ছে আমরা ফিশন প্রোডাক্টটা তারপর সেপারেট করে অন্য এক জায়গায় পাঠিয়ে দিতেছি। ঠিক আছে, সো ইটস এ ভেরি গুড থিং যে আমরা রিঅ্যাক্টর অপারেশন চলাকালীন সময় হচ্ছে ফিশন প্রোডাক্টটা রিমুভ করে ফেলতেছি। আচ্ছা,
এটা গেল আমাদের বাঁ দিকের কন্টিনিউয়াস অনলাইন বাবলিং। আর ডান দিকে যেটা আছে এটা হচ্ছে যে ডিলেড রিপ্রসেসিং যেটা সেটা। সো এখানে বেসিক্যালি কি করা হয়, এই জিনিসটা করার এইমটা হইতেছে কিছু কিছু জিনিস রিমুভ করা, সেগুলো হচ্ছে জিরকোনিয়াম আর ল্যান্থেনাইড রিমুভ করা। ঠিক আছে, আচ্ছা। তো এখানে কি করা হয়, মিনি ব্যাচ একটু নেওয়া হয় ফিউয়েলের। সো মিনি ব্যাচ নেওয়ার পর এখানে হচ্ছে ট্রান্সথোরাসিক ট্রান্সথোরিক এলিমেন্টগুলো এক্সট্র্যাক্ট করা হয়। ট্রান্সথোরিক মানে থোরিয়ামের উপরে যেগুলো, হ্যাঁ। সো ইউরেনিয়াম, প্লুটোনিয়াম আর নেপচুনিয়াম এগুলো এক্সট্র্যাক্ট করা হয়। সো ইউরেনিয়াম, প্লুটোনিয়াম, নেপচুনিয়াম এক্সট্র্যাক্ট করার পরে এটা হচ্ছে সল্ট কন্ট্রোল অ্যান্ড অ্যাডজাস্টমেন্টের ভিতরে পাঠানো হয়, যেখানে হচ্ছে পোটেনশিয়াল রিডিউসার সব কিছু কন্ট্রোল করা হয়। অ্যান্ড দেন তুমি চাইলে হচ্ছে এখানে আরও ইউরেনিয়াম 233 ইনজেক্ট করতে পারো, থোরিয়াম ফ্লোরাইড ইনজেক্ট করতে পারো। মানে বেসিক্যালি এটা দিয়ে তুমি ফার্টাইল ফিসাইল যে রেশিও এটাও তুমি চেঞ্জ করতে পারতেছো। ঠিক আছে, সো উই ক্যান চেঞ্জ দ্য ফার্টাইল ফিসাইল রেশিও। সো এখানে সল্ট কন্ট্রোলের পর ফার্টাইল ফিসাইল রেশিও চেঞ্জ করার পর এটা আমরা করে আবার ব্যাক ঢুকায় দিলাম। আচ্ছা, আর এখানে যে আমরা সেপারেট করছিলাম ট্রান্সথোরিক এলিমেন্টস, আর একটা পার্ট কি ছিল, আর একটা পার্ট ছিল হচ্ছে ল্যান্থেনাইট আর জিরকোনিয়াম। তো জিরকোনিয়াম আর ল্যান্থেনাইট ইজ বেসিক্যালি হ্যাজ টু বি কন্ট্রোলড। তো এখান থেকে হচ্ছে ফিশন প্রোডাক্টগুলো বের করে পাঠিয়ে দেওয়া হয়, আর যদি কোনো ইউজফুল পার্ট থাকে সেটা আবার সল্ট কন্ট্রোলে পাঠায় ভিতরে ঢুকানো হয়। আই থিঙ্ক ইউজফুল পার্ট কি থাকে, আই ডোন্ট নো। জিরকোনিয়াম, ল্যান্থেনাইট কোনোটাই হচ্ছে ওয়ান্টেড না। লেটস সি ডিসক্রিপশনে কি লেখা আছে। আচ্ছা, সো এখান থেকে হচ্ছে ফিগার 7.6 যেটা আমি এতক্ষণ ডিসক্রাইব করলাম ওটার ডিসক্রিপশনটা লেখা আছে। সো এখানে বলা দুইটা সার্কিট। ফার্স্ট যেটা বাঁ দিকের সার্কিটটা সেটা হচ্ছে কন্টিনিউয়াস গ্যাস বাবলিং, যেটা আমরা দেখলাম প্রথমে, যে এটা কন্টিনিউয়াস গ্যাস বাবলিং। আচ্ছা, দেন দি আদার ওয়ান ইজ কি, সেমি কন্টিনিউয়াস সল্ট রিপ্রসেসিং। সো সেমি কন্টিনিউয়াস সল্ট রিপ্রসেসিং এবং এটা ডিলেট, কারণ হচ্ছে রেটটা অনেক কম, 10 লিটার পার ডে। 10 লিটার পার ডে তে রিপ্রসেস করা হয়, কি জন্য, টু লিমিট দ্য ল্যান্থেনাইট অ্যান্ড জিরকোনিয়াম কনসেন্ট্রেশন ইন দ্য ফিউয়েল সল্ট। আচ্ছা, সো এখানে হচ্ছে যে এই পার্টটা যে ছিল এখানে অক্সি রিডাকশনও করা হয়, সল্ট কন্ট্রোল অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট। যে অক্সি রিডাকশন হচ্ছে ইউরেনিয়াম 3+ আর ইউরেনিয়াম 4+ এর বাফার ইউজ করে করা হয়। ঠিক আছে, আচ্ছা। দুটো প্রসেসের এইম হচ্ছে কি, keeping the liquid fuel salt in efficient physical and chemical state for long term periods। ঠিক আছে, আচ্ছা। গ্যাস বাবলিং এর দুইটা অবজেক্টিভ কি, একটা হচ্ছে মেটালিক পার্টিকেল রিমুভ করে বাই ক্যাপিলারিটি অর ফ্লোটিং, আর একটা হচ্ছে গ্যাসিয়াস ফিশন প্রোডাক্ট এক্সট্রাক্ট করে বিফোর দে ক্যান ডিকে ইন দ্য সল্ট অ্যান্ড অ্যাক্ট অ্যাজ নিউট্রন পয়জনস। আচ্ছা, আর ডান দিকে যেটা ছিল সেটা ছিল হচ্ছে পাইরোকেমিক্যাল সল্ট ব্যাচ রিপ্রসেসিং। সো এই জিনিসটার নাম হচ্ছে পাইরোকেমিক্যাল সল্ট ব্যাচ রিপ্রসেসিং। So pyrochemical salt batch reprocessing করলে কি হয়, it avoids the accumulation of fuel salt of large quantities of lanthanides and zirconium. So lanthanides and zirconium accumulation prevent করে কেন, কারণ হচ্ছে এই দুইটা otherwise will be detrimental to several properties such as plutonium solubility or salt volatility। ঠিক আছে, সো জিরকোনিয়াম আর ল্যান্থেনাইডের অ্যামাউন্ট যদি বেড়ে যায় তোমার লিকুইড ফুয়েলের ভিতরে, তাহলে হচ্ছে প্লুটোনিয়াম সলিবিলিটি কমে যাবে, which we don't want, আর সল্ট ভোলাটিলিটিও চেঞ্জ হয়ে যাবে, which is also undesirable। আচ্ছা, দেন এই ডায়াগ্রামে দেখানো আছে যে আমাদের ব্রিডিং রেশিও কোথায় কিরকম। সো কোরের মধ্যে খুব একটা ব্রিডিং রেশিও নাই, ইটস লেস দেন 1, কারণ ফার্টাইল ম্যাটেরিয়াল আমাদের কোরে নাই, আমরা দেখে আসছি আগেই। আর হচ্ছে কোর প্লাস ব্ল্যাঙ্কেট যেটা, এখানে ব্রিডিং রেশিও হচ্ছে 1.1। ঠিক আছে, এটাও আমরা আগে দেখে আসছি। তো এই ডায়াগ্রামটা দেখায় হচ্ছে রিপ্রসেসিং টাইমের সাথে সাথে হচ্ছে ব্রিডিং রেশিও কিভাবে কমতে থাকে। সো আমরা দেখতেছি যে রিপ্রসেসিং টাইম অফ 100 ডে পর্যন্ত ব্রিডিং রেশিও হচ্ছে কোনো চেঞ্জই হয় না অলমোস্ট। অ্যান্ড দেন 1000 দিন পর্যন্ত কিছুটা চেঞ্জ হয়, বাট এটা স্টিল গ্রেটার দেন গ্রেটার দেন 1 আর কি। সো এইখান পর্যন্ত হচ্ছে ইটস স্টিল গ্রেটার দেন 1, বাট এই জিনিসটা ইজ নট ডিজায়ারেবল বিকজ এটা অনেক নিচে নেমে যাচ্ছে। স্টিল দেখি আমরা এটা কখন আসে, এটা হইতেছে অনেক পরে, 2000, 3000, 4000, 5000, 5000 দিন পরে, অ্যাটলিস্ট 4000 দিন পরে হচ্ছে
অ্যাটলিস্ট 4000 দিন পর হচ্ছে আমরা চালানোর মতো সংখ্যা পাই আর কি। ঠিক আছে, কাজ চালানোর মতো। আই থিঙ্ক ইয়া আই এম নট শিওর লাইক 0.9। আচ্ছা, এটা তো ডাজন্ট ম্যাটার বিকজ উই আর নট ব্রিডিং রাইট, উই আর জাস্ট বার্নিং, দিস ইজ দ্য ওয়ান দ্যাট ম্যাটার্স। সো অনেক দিন রিপ্রসেসিং ডেজ, অনেক দিন পর্যন্ত হচ্ছে আমরা প্রপারলি আমাদের রিঅ্যাক্টর কোডটাকে চালাইতে পারতেছি, সো দ্যাটস আ গুড থিং। আচ্ছা, দেন হচ্ছে সল্ট কম্পোজিশনের ইম্প্যাক্ট অন দ্য corrosion অফ স্ট্রাকচারাল ম্যাটেরিয়ালস। ঠিক আছে, আচ্ছা তো করোশনটা কোত্থেকে আসতেছে? কম্পোজিশন চেঞ্জ হচ্ছে রাইট আমাদের রিঅ্যাক্টর কোরের ভিতর, সো কম্পোজিশন যেহেতু চেঞ্জ হচ্ছে ওইটার সাথে সাথে হচ্ছে আমাদের করোশন রেটটাও চেঞ্জ হচ্ছে। সো টাইমের সাথে সাথে হতেছে দেয়ার উইল বি প্রোডাকশন অফ হাইড্রোজেন ফ্লোরাইড, যেটা হচ্ছে করোশনে ইফেক্ট আনে, অ্যান্ড দেন অলসো প্রোডাকশন অফ করোসিভ ফিশন প্রোডাক্ট। সো হাইড্রোজেন ফ্লোরাইড, ফিশন প্রোডাক্টস, দেন উই হ্যাভ ম্যাস ট্রান্সফার ইন থার্মাল গ্রেডিয়েন্ট, এই কারণেও হচ্ছে করোশন হচ্ছে। সো এই তিনটা রিজন হচ্ছে ওয়াই করোশন ইজ হ্যাপেনিং। হ্যাঁ, and then এটার প্রিভেনশনটা কি, or what materials we can use? So again, nickel based alloys are excellent for molten salt fast reactor. So এরা হচ্ছে most suitable for their mechanical and chemical properties are till 700 degrees Celsius. So that's good, right? We want nickel based alloys for our molten salt reactor. And then the other option is graphite. So graphite এর corrosion resistance capability অনেক ভালো, কিন্তু একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে ইটস অনেক হাই নিউট্রন ফ্লাক্সে হচ্ছে স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি মেনটেন করতে পারে না, সো দ্যাটস আ প্রবলেম। অ্যান্ড দেন উই হ্যাভ সিলিকন কার্বাইড। সিলিকন কার্বাইডও হচ্ছে খুব ভালো প্রপার্টিজ, ইরাডিয়েশন প্রপার্টি, কিন্তু প্রবলেম হতেছে সিলিকন কার্বাইডের লং টার্ম কেমিক্যাল বিহেভিয়ার এখনো মোল্টেন ফ্লোরাইডে টেস্ট করা হয় নাই, সো উই ডোন্ট নো দ্য লং টার্ম এফেক্টস অফ সিলিকন কার্বাইড। আচ্ছা, সো অ্যাগেন কেমিক্যাল পোটেনশিয়াল কন্ট্রোল করতেছে, আমরা আগেও বলে আসছি যে ইউরেনিয়াম 3+ আর 4+ বাফার দিয়ে হচ্ছে আমরা কেমিক্যাল পোটেনশিয়াল কন্ট্রোল করি, বাট এই কেমিক্যাল পোটেনশিয়াল কন্ট্রোল করার প্রয়োজনটা কি অ্যাকচুয়ালি? আচ্ছা, একটা হচ্ছে দুইটা জিনিস প্রিভেন্ট করার মানে দরকার, দুইটার মধ্যে ফার্স্ট একটা হচ্ছে ক্রোমিয়াম অক্সিডেশন প্রিভেন্ট করতে চাই আমরা আমাদের মোল্টেন সল্ট কোরের ভিতর, আর একটা হচ্ছে ইন্টারগ্র্যানুলার করোশন বাই টেলিরিয়াম ফিশন প্রোডাক্ট, এই দুইটা জিনিস প্রিভেন্ট করতে চাই। দ্যাট ইজ ওয়াই উই নিড দ্য কেমিক্যাল পোটেনশিয়াল কন্ট্রোল, আদারওয়াইজ হচ্ছে ক্রোমিয়াম অক্সিডেশনও হবে অ্যান্ড দেন ইন্টারগ্র্যানুলার করোশন বাই টেলিরিয়ামও হবে। ঠিক আছে, আচ্ছা, সো এখানে হচ্ছে বেসিক্যালি কিভাবে ইউরেনিয়াম 3+ আর 4+ বাফার ইউজ করে ক্রোমিয়াম কন্ট্রোল করা হয় এটা লেখা আছে, সো ইফ ইউর ইন্টারেস্টেড দেন ইউ ক্যান রিড দিস পার্ট টু নো অ্যাবাউট ইট। আচ্ছা, দেন হচ্ছে দিস পার্ট হ্যাজ দ্য এক্সপ্লেনেশন ওয়াই উই নিড ক্রোমিয়াম অক্সিডেশন। আমাদের ক্রোমিয়াম অক্সিডেশন কন্ট্রোল করার দরকার বিকজ উই নিড ক্রোমিয়াম, কারণ ক্রোমিয়ামটা হচ্ছে আমাদের নিকেল বেসড অ্যালয়ের যে ক্যাপাবিলিটা ওইটা এনশিওর করে, সো উই নিড ক্রোমিয়াম ইন আওয়ার নিকেল বেসড অ্যালয়। ঠিক আছে, for its mechanical property and also for its chemical resistance to oxidation in air. But এটার লেভেলটা স্টিল 3 to 6 weight% পর্যন্ত থাকতে হবে, এর থেকে বেড়ে গেলে তখন হইতেছে করোশন রেটটা অনেক বেড়ে যায়। সো আমাদের এটার weight% কন্ট্রোল করার জন্য উই নিড কি বলে এটাকে, কেমিক্যাল পোটেনশিয়াল কন্ট্রোল। ঠিক আছে, সো অ্যাগেন এখানে হচ্ছে বাফারটা কিভাবে ইউজ করা হয় এটা ডিসক্রিপশন লেখা আছে, ইউ ক্যান রিড ইট ইফ ইউর ইন্টারেস্টেড, দ্যাটস আ নিউক্লিয়ার ম্যাটেরিয়ালস থিং আই থিঙ্ক। নিউক্লিয়ার ম্যাটেরিয়ালস কোর্সে তোমার এটা পড়ার কথা, বা ওই যে নিউক্লিয়ার কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যেটা পড়তেছো ওইখানে এটা দেখার কথা। ঠিক আছে, দেন হচ্ছে আমাদের ফাস্ট ফিউয়েল সাইকেল সিনারিওটা কেমন। সো কিছু কিছু অ্যাডভান্টেজ, যেমন হচ্ছে আমাদের ফ্যাব্রিকেশনের দরকার নাই কোনো, and then we can have just one fissile load in molten salt fast reactor. On the other hand, solid fuel fast reactor হতেছে আমাদের দুইটা fissile load দেওয়ার দরকার পড়ে। ঠিক আছে,
একটা হচ্ছে ইনসাইড দ্য রিঅ্যাক্টর অ্যান্ড দি আদার ইজ আউটসাইড দ্য রিঅ্যাক্টর ফর রিপ্রসেসিং অর ফুয়েল ম্যানুফ্যাকচারিং প্রসেস। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা দেখছি যে আমাদের ফাস্ট রিঅ্যাক্টর স্টার্ট করার জন্য হচ্ছে উই নিড লট অফ ফিসাইল ম্যাটেরিয়াল। আমরা দেখে আসছি ক্রস সেকশনগুলো কম এন্ড এভরিথিং, এটা আরেকটা লেকচারে বলা হয়েছে। সো থোরিয়াম বেসড মোল্টেন সল্ট ফাস্ট রিঅ্যাক্টর কী কী দিয়ে আমরা স্টার্ট করতে পারি সেটা আমরা দেখি, মানে আমাদের ইনিশিয়াল ইনপুট অফ ফিসাইল ম্যাটেরিয়াল কী কী হতে পারে। ফার্স্ট এটা হচ্ছে উই ক্যান ইনপুট ইউরেনিয়াম-235 এনরিচড, হ্যাঁ। সো এখানে একটা লিমিট আছে, ম্যাক্সিমাম এনরিচমেন্ট 20% হতে পারে, সো উই ক্যান ইনপুট আপ টু 20% অফ ইউরেনিয়াম-235 in the reactor. And kotheke pabo, there is a lot of natural uranium ores that we can get the uranium from. Then we have uranium-233 that we can directly input into the reactor. But uranium-233 আমরা কোথায় পাবো? uranium-233 হচ্ছে সোডিয়াম কুল ফাস্ট রিঅ্যাক্টরের ফার্টাইল ব্ল্যাঙ্কেট থেকে we can extract it, because ওখানে থোরিয়াম ব্ল্যাঙ্কেট ইউজ করা হয়। or একটা অ্যাক্সেলারেটেড ড্রিভেন সিস্টেমে থোরিয়াম ইরাডিয়েট করেও পাইতে পারি, ঠিক আছে। সো uranium-233 এর রিসোর্স এগুলো হতে পারে। And then we can use plutonium as our input fuel. So plutoniumটা কোত্থেকে পাবো? যেসব পিডব্লিউআর or evolutionary পিডব্লিউআর এখন আছে বা ফিউচারে থাকবে, ওখান থেকে হচ্ছে we can use the transuranic fuel, transuranic extract from those reactors, ওইগুলা that will be rich in plutonium, and we can put that as an input in our molten salt reactor, ঠিক আছে। আচ্ছা, দেন কি বলছে লাস্ট, এটা হচ্ছে we can just use a combination of any of these three, right? So লাস্ট এটা হচ্ছে we can use a combination. আচ্ছা, দেন হচ্ছে আমরা কিছু কিছু ফিগার দেখবো এখন। এই যে ফিগার 7.8, তো এখানে হচ্ছে হেভি নিউক্লিয়ার ইনভেন্টরের ইভলিউশন দেখানো হয়েছে টাইমের সাথে সাথে for two types of molten salt fast reactor. For the first one is uranium-233 started molten salt fast reactor, আর একটা হচ্ছে transuranic started molten salt fast reactor. সো এই ডায়াগ্রামটা যদি আমরা একটু ভালো মতো দেখি, সো সব সলিড লাইন হচ্ছে uranium-233 স্টার্টারের জন্য, আর সব ডটেড লাইন হচ্ছে ট্রান্সইউরেনিকের জন্য। সো থোরিয়াম থেকে দেখা শুরু করি, আসো। সলিড লাইনে থোরিয়াম হচ্ছে বেসিক্যালি কনস্ট্যান্ট থাকবে, আর ট্রান্সইউরেনিকে হইতেছে থোরিয়ামের পরিমাণ ফার্স্টে কম থাকে, তারপর হচ্ছে একটু বাড়ে, রাইট। অ্যান্ড দেন দ্য ইউরেনিয়াম পার্ট, সলিড লাইনটাই হতেছে uranium-233 এর জন্য, সো অবভিয়াসলি uranium-233 এর ফ্র্যাকশন বেশি থাকবে। সো ফার্স্ট এদিকে হচ্ছে uranium-233 অনেক বেশি, মানে ইউরেনিয়ামের ফ্র্যাকশন বেশি, বাট ট্রান্স ইউরেনিক যেটা, সেটাও হতেছে আস্তে আস্তে সেম লেভেলেই চলে আসে, ইউরেনিয়ামের ফ্র্যাকশনটা বেড়ে। দেন নিচের বাকি সবগুলো হচ্ছে প্লুটোনিয়াম, নেপচুনিয়াম, প্যালেডিয়াম, কিউরিয়াম, অ্যামেরিশিয়াম, এগুলো সব ফিশন প্রোডাক্টস, ঠিক আছে। তো because we are using transuranic from old reactors, so transuranic এ already হচ্ছে fission product গুলা contained, so already fission product এর একটা amount আছে, right, initially. So প্লুটোনিয়ামের সংখ্যা ট্রান্সইউরেনিকে অনেক বেশি থাকে, বাট প্লুটোনিয়াম হচ্ছে আমাদের uranium-233 স্টার্টার যেখানে একদম কম থাকে। সো এটা তো অবভিয়াসলি বাড়বে সময়ের সাথে সাথে প্লুটোনিয়াম, রাইট। কারণ হচ্ছে প্লুটোনিয়াম আমরা জানি রিঅ্যাক্টর অপারেশনের সাথে সাথে বাড়ে, আর ট্রান্সইউরেনিকে প্লুটোনিয়ামের সংখ্যা সময়ের সাথে সাথে কমবে, কারণ হচ্ছে আমরা উই আর ইউজিং প্লুটোনিয়াম অ্যাজ আ ফিউয়েল হিয়ার। দেন নেপচুনিয়াম হচ্ছে বাড়বে সময়ের সাথে সাথে uranium-233 এ, আর ট্রান্সইউরেনিকে অলরেডি প্রি এক্সিস্টিং নেপচুনিয়াম থাকবে, যেটা কিনা আস্তে আস্তে কমবে, অ্যান্ড দেন ইট অলসো ইনক্রিজেস, ইট কাইন্ড অফ লাইক দ্য জিনন কার্ভ এখানে, হ্যাঁ। জিননের যে কার্ভটা পাইতাম ওটার মতো কিছু একটা পাইছি। কিউরিয়ামের জন্য সেম, ট্রান্সইউরেনিকে ফার্স্টে কিউরিয়াম প্রেজেন্ট থাকে, তারপর আস্তে আস্তে কমতে থাকে, আর uranium-233 তে কিউরিয়াম হচ্ছে বাড়তে থাকে সময়ের সাথে সাথে। আর অ্যামেরিশিয়ামেও সেম, ইউরেনিকে হচ্ছে অলরেডি অ্যামেরিশিয়াম প্রেজেন্ট থাকে, সো এটা সময়ের সাথে সাথে কমতে থাকে, আর 233 তে হচ্ছে আমেরিশিয়াম সময়ের সাথে সাথে বাড়তে থাকে। সো দিজ আর দ্য কাইন্ড অফ গ্রাফস ইউ উইল গেট ইফ ইউ ডু নিউট্রনিক বেসড থিসিস ডিসার্টেশন, যে কোন অ্যাটমটা সময়ের সাথে সাথে কমতেছে, কোনটা বাড়তেছে, ঠিক আছে।
আচ্ছা, এই ডায়াগ্রামে কি দেখানো হয়েছে? টাইম evolution up to equilibrium of heavy nuclei inventory for optimized MSFR configuration started with enriched uranium and transuranic metals. আচ্ছা, হেভি নিউক্লাইড ইনভেন্টরি টাইমের সাথে সাথে কিভাবে বাড়তেছে আর কমতেছে সেটাই দেখানো হয়েছে। Again, it's basically pretty much the same thing. থোরিয়ামের অ্যামাউন্ট বাড়ছে একটু, ইউরেনিয়াম কমছে, because uranium is being used for fission reaction. Plutonium কমছে, it is being used for fission reaction. নেপচুনিয়াম বাড়ছে, ফার্স্টে কমছে তারপর বাড়ছে, দেন কিউরিয়ামও ফার্স্টে বাড়ছে তারপর কমছে, এমেরেশিয়াম কমতেছে, আর ক্যালিফোর্নিয়ামও কমতেছে। ঠিক আছে, সো এটা হচ্ছে রিপ্রসেস যেহেতু করতেছি, রিপ্রসেস করার কারণে এখানে যে ড্রাস্টিক চেঞ্জটা ছিল এরকম ড্রাস্টিক চেঞ্জটা এখানে নাই। ঠিক আছে, because we are continuously reprocessing the reactor core and removing fission products from it. Oops. Chapter 7 ছিল, রাইট? আচ্ছা, এখানে ওকে, এখানে যেটা দেখানো হয়েছে এটা একটা ইন্টারেস্টিং ফিগার। এটা হচ্ছে আমাদের ফ্রেঞ্চ নিউক্লিয়ার পাওয়ারের প্ল্যান থ্রু আউট দ্য সেঞ্চুরি অ্যান্ড দ্য নেক্সট সেঞ্চুরি। সো মোল্টেন সল্ট ডিপ্লয়মেন্ট কীভাবে করা যেতে পারে? হ্যাঁ, so French nuclear power deployment exercise based on pressurized water reactor, evolutionary power reactor and molten salt fast reactor. সো ওরা হচ্ছে প্রেডিক্ট করছে যে আমাদের পিডব্লিউআর যেটা, সেটার জন্য আমাদের যে ফিউয়েল ইনভেন্টরি সেটা 2040-এর মধ্যে শেষ হয়ে যাবে। সো 2040-এর মধ্যে হচ্ছে উই হ্যাভ টু গেট রিড অফ দ্য পিডব্লিউআরস। এই জন্য 40 আসার আগেই we need to start evolutionary pressurized power reactor, sorry. So evolutionary power reactor দিয়ে হচ্ছে 2020-25 থেকে হচ্ছে 2100 সামথিং সাল পর্যন্ত চলবে। ঠিক আছে, আর মাঝপথে এই মাঝখানে হচ্ছে কিছু কিছু পিডব্লিউআর চলবে মক্স ফিউয়েল দিয়ে, কারণ উই আর গেটিং আ লট অফ প্লুটোনিয়াম ফ্রম দিস পিডব্লিউআর, সো ওই প্লুটোনিয়ামটা ইউজ করে আমরা পিডব্লিউআর মক্স ফিউয়েল চালাবো। আচ্ছা, দেন আমরা যে ইভলিউশনারি পাওয়ার রিঅ্যাক্টর ইউজ করতেছি, এখানে হচ্ছে বেসিক্যালি উই উইল হ্যাভ থোরিয়াম ব্ল্যাঙ্কেটস along with the fuel. সো এখানে ইপিআর যে এটা হচ্ছে মক্স থোরিয়াম, সো এখানেও থোরিয়াম ব্ল্যাঙ্কেট থাকবে, রাইট? সো এই রিঅ্যাক্টরের থোরিয়াম ব্ল্যাঙ্কেটগুলা সময়ের সাথে সাথে হচ্ছে ইউরেনিয়াম 233 প্রডিউস করবে, রাইট? বিকজ দিজ আর ব্রিডার রিঅ্যাক্টরস, অ্যান্ড বাই দিস টাইম, এই টাইমের মাঝামাঝি আমরা এই রিঅ্যাক্টরগুলো থেকে হচ্ছে এনাফ ইউরেনিয়াম 233 পেয়ে যাব, নট বাই দিস টাইম, সরি, বাই দিস টাইম enough uranium 233 পেয়ে যাব that we can deploy uranium 233 initialized molten salt fast reactor. Remember we saw some of the fissile materials we can use for the initialization of reactor. So one was 233, one was thorium, one was mox. So 233 হচ্ছে ন্যাচারালি পাওয়া যায় না বা ন্যাচারাল অ্যাবান্ডেন্সই নাই বলতে গেলে। সো দিস ইজ সলিউশন টু দ্য প্রবলেম যে 233টা আমাদের কোত্থেকে আসবে। সো এই টাইমে আমরা হচ্ছে ইউরেনিয়াম 233 ইনিশিয়ালাইজড মোল্টেন সল্ট ফাস্ট রিঅ্যাক্টর ডিপ্লয় করতে পারবো। আর এই টাইমে যেটা, এই টাইমে হচ্ছে আমরা মক্স ফিউয়েল উইথ থোরিয়াম ব্ল্যাঙ্কেট, ইউরেনিয়াম মক্স ফিউয়েল উইথ থোরিয়াম ব্ল্যাঙ্কেট মোল্টেন সল্ট ফাস্ট রিঅ্যাক্টর ডিপ্লয় করতে পারবো। ঠিক আছে, এই টাইম থেকে। ওকে, তো এই জিনিসটার এক্সপ্লেনেশনই হচ্ছে লেখা আছে এখানে। আচ্ছা,
সো এখানে এটাই বলা আছে যে ইউরেনিয়াম-233 এর যে অ্যাবসেন্সটা, এটা থেকে একটা স্ট্যান্ডিং কোয়েশ্চেন চলেই আসে যে আমরা এমএসএফআর কিভাবে ডিপ্লয় করব, বিকজ এখানে যেটা বলছি আমরা, উই নিড ইউরেনিয়াম-233 ফর ইনিশিয়ালাইজেশন অফ দ্য রিঅ্যাক্টর, রাইট? সো এটার যেই প্ল্যান ওদের, সেটা অ্যাজিউম করছে হচ্ছে ন্যাচারাল ইউরেনিয়াম যে রিসোর্স আছে ওইটা হচ্ছে লার্জ enough to require জেনারেশন 4 ইন 2070 অনলি। সো এই রিসোর্স দিয়ে হচ্ছে আমাদের 2070 পর্যন্তই চলবে, কারণ ন্যাচারাল ইউরেনিয়াম দিয়ে চলবে 2040 বা এই পর্যন্ত, অ্যান্ড দেন উই ক্যান ইউজ দ্য মক্স ফিউয়েল অ্যান্ড অল ইন দ্য ইভলিউশনারি ডিজাইন, যেটা দিয়ে হচ্ছে আমরা 70 সাল পর্যন্ত চালাতে পারবো। সো 2040 সাল মধ্যে জেনারেশন 3 রিঅ্যাক্টর যেটা, দে আর ফিউয়েল উইথ প্লুটোনিয়াম ইউরেনিয়াম অক্সাইড, হ্যাঁ, 40 সালের পরে, ইন দ্য থোরিয়াম মেট্রিক্স। সো থোরিয়াম মেট্রিক্স হচ্ছে আমরা ইউরেনিয়াম-233 প্রোডাকশন শুরু করে দিছি 40 সালের মধ্যে। আচ্ছা, সো ওই থোরিয়াম ফিউয়েল সাইকেল থেকে যে ইউরেনিয়াম পাইছি ওটা দিয়ে হচ্ছে আমরা প্লুটোনিয়াম এমএসএফআর লঞ্চ করার প্রিপারেশন নিচ্ছি, যেটা কিনা ফিউচারে করব। সো ফার্স্টে আমাদের ডিপ্লয় করতে হবে জেনারেশন 3 রিঅ্যাক্টর, রিপ্লেস করতে হবে MSFR started with thorium plutonium MOX, because thorium plutonium will be more readily available. plutonium MOX হচ্ছে আমরা জেনারেশন 3 PWR গুলা থেকে পাবো, অ্যান্ড দেন ওই MSFR এর মধ্যেও আমরা আরো ইউরেনিয়াম-233 প্রডিউস করব, ঠিক আছে? এই যে থোরিয়াম প্লুটোনিয়াম মক্স পাবো হচ্ছে জেনারেশন 3 রিঅ্যাক্টর থেকে। সো থোরিয়াম প্লুটোনিয়াম মক্স দিয়ে হচ্ছে আমরা এমএসএফআর চালু করব, যেটা হচ্ছে থোরিয়াম প্লুটোনিয়াম ইনিশিয়ালাইজড। আচ্ছা, অ্যান্ড দেন ইউরেনিয়াম-233 এর ডিপ্লয়মেন্ট হবে হচ্ছে এক্সিস্টিং যে এমএসএফআর থাকবে তৎকালীন, ওগুলা থেকে যে ইউরেনিয়াম-233 পাবো, আর রিমেনিং স্টক পাইলস অফ প্লুটোনিয়াম অক্সাইড আর প্লুটোনিয়াম মক্স, এগুলা এলডব্লিউআর থেকে যেগুলো, এগুলা দিয়ে হচ্ছে আমরা লাস্ট বাঞ্চ মানে এই লাইট গ্রিন লাইনটা স্টার্ট করব, ঠিক আছে? সো এগেন এটা এই ডায়াগ্রাম যদি দেখো আর একটু বেশি ক্লিয়ার হবে। সো পিডব্লিউআর আমাদের শেষ হয়ে যাবে, পিডব্লিউআর এর থেকে যে মক্স পাবো ওই মক্স দিয়ে আরো কিছু পিডব্লিউআর চালাবো, এর মাঝে হচ্ছে আমাদের ইভলিউশনারি পাওয়ার রিঅ্যাক্টর চালু করতে হবে, যেটা থেকে হচ্ছে আমরা আরো হচ্ছে মক্স ফিউয়েল পাবো। সো প্লুটোনিয়াম পাবো, অ্যান্ড দেন এর এর মাঝে আবার আমরা মক্স দিয়েও ইভলিউশনারি পাওয়ার রিঅ্যাক্টর চালাবো। দেন এসব ইভলিউশনারি ডিজাইন থেকে উই উইল গেট আ লট অফ প্লুটোনিয়াম অর মক্স। সো এই মক্সগুলো দিয়ে হচ্ছে আমাদের ফার্স্ট ডিপ্লয়মেন্ট অফ এমএসএফআর চলবে। এমএসএফআর ফার্স্ট ডিপ্লয়মেন্টে হচ্ছে মক্স আর থোরিয়াম বেস থাকবে। এই থোরিয়ামটা হচ্ছে ইউরেনিয়াম-233 প্রডিউস করবে। সো আফটার আ ওয়াইল উই উইল হ্যাভ ইনাফ ইউরেনিয়াম-233 টু স্টার্ট আওয়ার ইউরেনিয়াম-233 initialized molten salt reactor, and then এরপরে কি হবে উই ডোন্ট নো, দ্যাটস দি ফিউচার জেনারেশনস কনসার্ন, বিকজ ততদিনে এটাও শেষ হয়ে যাবে। ওকে, দেন এই ডায়াগ্রামে কি দেখানো হয়েছে, evolution of stockpiles of uranium, thorium, plutonium. So depleted uranium এর সংখ্যা হচ্ছে obviously সময়ের সাথে সাথে বাড়বে, because we're using up all the enriched uranium fuels. আর থোরিয়ামের অ্যামাউন্ট হচ্ছে সময়ের সাথে সাথে বাড়তেছে, because we're getting that for our reactor, and then আবার কমবে because the thorium is being converted to uranium-233. and reprocessed ইউরেনিয়ামের অ্যামাউন্ট হচ্ছে আমরা এখান থেকে ইউজ করতেছি, সরি এটা থোরিয়াম ছিল প্রবাবলি, আর এটা হচ্ছে রিপ্রসেসড ইউরেনিয়াম। সো রিপ্রসেসড ইউরেনিয়াম আগে থেকেই পাচ্ছি, বিকজ এখানের গুলো হচ্ছে আমরা রিপ্রসেস করে এটা পাইতেছি। সো এটাও ইউজড আপ হয়ে যাবে সময়ের সাথে সাথে, দেন কমে যাবে। আর থোরিয়াম হচ্ছে ইটস extrapolated মানে imagine to be used from this period of time, because thorium reactor এখনো নাই, and then we will start using these, and then এটাও হচ্ছে টাইমের সাথে সাথে স্টেবল বা একটু কমে যাবে, ঠিক আছে? বিকজ 233 তে কনভার্টেড হয়ে যাবে। দেন নেক্সট ডায়াগ্রামে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে মাইনার অ্যাক্টিনাইট ফ্রম ইউরেনিয়াম অক্সাইড ফিউয়েল, আর প্লুটোনিয়াম আর মাইনর অ্যাক্টিনাইট ফ্রম মক্স ফিউয়েল,
আর প্লুটোনিয়াম ফ্রম ইউরেনিয়াম অক্সাইড ফুয়েল। সো মাইনার অ্যাক্টিনাইডের পরিমাণ সময়ের সাথে সাথে বাড়তেছে বিকজ আমরা অনেক রিঅ্যাক্টর অপারেট করতেছি অ্যান্ড উই আর গেটিং অ্যাক্টিনাইজ ফ্রম দোজ। আর প্লুটোনিয়াম অক্সাইড ফুয়েল হচ্ছে টাইমের সাথে সাথে ফার্স্টে বাড়বে অ্যান্ড দেন উই উইল ইউজ ইট আপ, সো এরপরে হচ্ছে কমে যাবে, ঠিক আছে। আর লাস্টে যেটা প্লুটোনিয়াম আর মাইনর অ্যাক্টিনাইড মক্স, যেটা এটাও টাইমের সাথে সাথে বাড়বে, উই উইল ইউজ ইট আপ দেন ইট উইল ডিক্রিজ। ওকে। আর ট্রান্সথোরিক অ্যাক্টিনাইড যেগুলো থোরিয়াম বার্ন করার পর যেগুলো পাবো ওগুলো হচ্ছে এরপরে বাড়তে থাকবে বিকজ এই টাইমে যে হচ্ছে উই উইল হ্যাভ thorium based reactors. Okay, I think that was enough for one lecture. In the next lecture we'll look at the safety issues.